18 বছর পূর্ণ করেনি। এটার মানে তো এটাই দাঁড়ায় যে আমরা সম্বন্ধ করতে চাই না। এর থেকে আর বেশি কি বলতে পারতাম ওদের? আমাদের শিখার জন্য এবার ওদেরই সাহায্য চাইতে হবে দেখছি। দীপকের সঙ্গে পুলিশ মহলের খুব ভালো যোগাযোগ আছে। আমি দীপকের সঙ্গে কথা বলবো। দেখো, এটা তো পরিবারের সম্মানের ব্যাপার। দীপকের সঙ্গে কথা বলি। দীপক যদি বলে তাহলে পুলিশ খুব দ্রুত ব্যবস্থা নেবে। দীপক, এখন তুমি আমাদের বাঁচাতে পারো। কেউ আছে? কেউ আছে এখানে? দেখো, আমার বাবা মা খুব চিন্তা করবে আমার জন্যে। প্লিজ আমাকে যেতে দাও এখান থেকে। সোনা, আমার ছোট্ট সোনা খুব কষ্ট হচ্ছে, তাই না? এই সব কিছু না তোমার বাবার জন্য হচ্ছে, নাহলে আমি তো তোমাকে খুব ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাইছিলাম। প্লিজ প্লিজ আমাকে যেতে দাও, আমাকে ছেড়ে দাও। আমি কি ক্ষতি করেছি তোমার? আমাকে যেতে দাও, আমাকে মায়ের কাছে যেতে দাও প্লিজ। ভারত একটি গণতান্ত্রিক দেশ। এখানে নিজেদের সিদ্ধান্ত নেওয়ার সম্পূর্ণ অধিকার আছে আমাদের। আর বিয়ের মতো সিদ্ধান্ত তো খুব ভেবেচিন্তে নেওয়া উচিত। আপনারা এক্ষুনি যা দেখলেন তা পাগলামির সমস্ত সীমা লঙ্ঘন করার মতো ব্যবহার ছিল। কে ছিল ওই লোকটা যে ওই মেয়েটাকে ওখানে জানোয়ারের মতো বন্দি করে রেখেছিল আর ওর সঙ্গে জানোয়ারের থেকেও খারাপ ব্যবহার করছিল? এমন কি হলো যে মানুষ এরকম হিংস্র হয়ে উঠল? আর এতে ওই মেয়েটার বাবার কি ভূমিকা ছিল? নমস্কার, আমি গিরিশ জৈন। আসুন ক্রাইম অ্যালার্টের আজকের এপিসোডে দেখি চমকে দেওয়ার মতো এই অদ্ভুত ঘটনা। ভগবান আমাদের এই দিন দেখালেন। সুনিতা, আমাদের মেয়ের ভুলটাকে ভগবানের দোষ বলে চালাবার চেষ্টা করো না। আরে কেউ নিজের মা বাবার মুখে এইভাবে কালি দিয়ে ঘর ছেড়ে পালিয়ে যেতে পারে? বাবা দিদি কোনো কালি ঠালি কিছু দেয়নি। যদি তুমি এত শাসন না করতে তাহলে দিদি বাড়ি ছেড়ে চলে যেত না, এখানেই থাকতো আমাদের সাথে। নিজের বোনকে বাঁচাবার জন্য নিজের বাবার মুখের উপর কথা বলছো? আরে কি চাইছো কি তোমরা? আরে কিভাবে বিয়ে দিতাম ওই বেকার কুলাঙ্গার রাহুলের সঙ্গে নিজের মেয়ের? আরে আমি ওর বাবা, ওর ভালো মন্দ কি সেটা আমি সব চাইতে ভালো জানি। ওই 2 টাকার কুলাঙ্গার ছেলেটা কি কাজকর্ম আছে ওর? দিন রাত মোটর সাইকেলের উপরে টোটো করে ঘুরে বেড়ানো ছাড়া। হ্যাঁ, ব্যাস আমি আমার মেয়েকে ফেরত পেতে চাই, আর কিছু জানি না। ব্যাস ওই রাহুলটা আমার মেয়েকে তুলে নিয়ে গিয়ে আমাদের ইজ্জত, আমাদের মান সম্মান একেবারে ডুবিয়ে দিয়েছে। আরে সম্বন্ধ আসার কথা ছিল আমাদের মেয়ের, শয়তানটা আমাদের আনন্দের মধ্যে জল ঢেলে দিল। ছাড়বো না আমি ওকে। শোনো, একবার ফোন করে নাও ওকে। কেন কেন ফোন করবো আমি? ও তো দুধের শিশু নয়। ও তো জানে সন্ধে হয়ে এসছে আর এখন বাড়িতেই ফিরে আসা উচিত ওর, কিন্তু না। দেখো, তুমি রাগ করো না, এসে যাবে ও। আর মাথা ঠান্ডা করে কথা বলো ওর সঙ্গে, একটু বুঝিয়ে বলো ওকে। সব সময় ওর হয়ে কথা বলো, এই জন্য এতটা অধঃপাতে গেছে ও। এরপর কি করতে হবে সেটা আমি খুব ভালো করে জানি। ও কি মনে করে ওর বাবা কিচ্ছু জানে না? কিন্তু একটা কথা মনে রেখো, আজকে যদি ওই কুলাঙ্গারটা আমার হাতে পড়ে তাহলে এমন দশা করব যে সারা জীবন মনে রাখবে ও। শোনো, আমার কথা শোনো, দাঁড়াও। হে ভগবান, যেন খারাপ কিছু না ঘটে ঠাকুর।
তোমার চোখগুলো না। কেন, কি হয়েছে আমার চোখে? ভালোই তো আমার চোখটা। হ্যাঁ ভালোই, কিন্তু পৃথিবীর সব থেকে ধারালো চোখ এ দুটো। একবার তাকালে হৃদয়টা চিড়ে দেয়। আচ্ছা, হয়ে গেছে নাকি আরো কিছু বাকি আছে? অ্যাকচুয়ালি বলার তো এত কিছু আছে যে সারা জীবনটাও কম পড়ে যাবে। ব্যাস, শুধু এইভাবেই তোমাকে দেখতে থাকবো আর আমার মনের কথা তোমার মনকে শোনাতে থাকবো। তাহলে তাতে সমস্যাটা কি? তোমার বাবা আছে না, এত বড় একটা প্রবলেম। আরে হ্যাঁ, আমাকে তো বাড়ি যেতে হবে। বাবা চিন্তা করছে আমার জন্য। আমি 1 সপ্তাহের জন্য বাইরে যাচ্ছি শিখা, আর একটু থেকে যাও প্লিজ। আমার মেয়ে আর রাহুল কোথায়? ওরা মানে ওরা 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 কি? হ্যাঁ বলবি না তোর বাবার সঙ্গে কথা বলবো? ওরা দুজন ওই দিকটায় গেছে। যদি আমার বাবাও তোমাকে পছন্দ করতো তাহলে কত ভালো হতো। পছন্দ করে না তো কি হয়েছে? তুমি তো আমাকে ভালোবাসো, তাই না? উনি যদি ওনার জেদ নিয়ে বসে থাকেন আর আমাদের বিয়েতে রাজি না হন, তাহলে আমি তুলে নিয়ে যাব ওনার আদরের মেয়েকে। আমি তোমাকে বলছি শিখা, তুমি আমারই ছিলে আর আমারই থাকবে। কি হলো? আপনি এটা কি করছেন? কি আবার যদি আমার মেয়ের আশেপাশে ঘোরাঘুরি করিস না তাহলে প্রাণে মেরে ফেলবো তোকে। যাও, চল আমার সাথে, চল। আরে বাবা আঙ্কেল, প্লিজ আমার কথা শোনো। রাহুল, যা ভাগ। রাহুল প্লিজ আমার কথা তো শোনো বাবা। ব্যাস, অনেক হয়েছে প্রেম পর্ব তোদের, এবার আর নয়। যা নিজের ঘরে যা, আর দ্বিতীয়বার যেন ভুল করে ওই ছেলেটার নাম তোর মুখে আমি না শুনি, বুঝেছিস? তোর বিয়ে সেখানেই হবে যেখানে আমি চাইবো। শিখা মা, তুমি তোমার ঘরে যাও, আমি তোমার বাবার সঙ্গে কথা বলছি, যাও। না মা, আমি কোথাও যাব না। আমি নিজে কথা বলতে পারি, আর আমার জীবনটা আমি এভাবে নষ্ট করতে পারবো না। আমি তাকেই বিয়ে করব যাকে আমি ভালোবাসি। বাহ, শুনেছ তোমার মেয়ের মতামত? আমাদের শিক্ষা দিতেই কোনো ভুল হয়ে গিয়েছিল, কিন্তু মনে রেখো এত সহজে তুমি তোমার পরিবারের মুখে চুনকালি দিতে পারবে না। আর যা কিছু হয়ে যাক না কেন, ওই ছেলেটার সঙ্গে তোমার বিয়ে আমি কিছুতেই হতে দেব না। বিয়ে তার সঙ্গেই হবে যাকে আমার পছন্দ। কেন? কেন তুমি আমার বিয়ে রাহুলের সঙ্গে দেবে না বলো? কেন বলো? মা, ওই ছেলেটা তোমার যোগ্য নয়। তুমি কখনো সুখী হবে না ওকে বিয়ে করে। ঠিক আছে, আমি কখনো সুখী হতে চাই না, দুঃখী থাকবো সারা জীবন। তোমার যা ইচ্ছে তাই করো। আমি যদি বিয়ে করি রাহুলের সাথেই করব। এভাবে কথা বলি বাবার সঙ্গে? যাও, নিজের ঘরে যাও। ঠিক আছে মা, তুমি তো আমাদের মেয়ে, ছোটবেলা থেকেই তোর সমস্ত জেদ আমি পূরণ করেছি। হয়তো এটাই পূরণ করতে পারলাম না, এই জন্য মা, রাহুলকে বিয়ে করার একদিন আগে আমাদের জানিয়ে দিস। আর হ্যাঁ, সঙ্গে একটা বিষের কৌটো দিয়ে দিস যাতে তোর জেদটা পূর্ণ হয়ে যায়। আর লোকজনের কথা শোনার আগে। না বাবা, তুমি প্লিজ এভাবে কথা বলো না। আমি থাকতে পারবো না তোমাকে ছাড়া। দিদি প্লিজ কাঁদিস না তুই। সোনু, কেউ আমাকে সাহায্য করছে না, একা হয়ে গেছি আমি। কে বলেছে দিদি যে তুই একা? আমি তো রয়েছি তোর সাথে। প্রমিস কর যে তুই সব সময় আমার পাশে থাকবি। হ্যাঁ দিদি, প্রমিস, যা কিছু হয়ে যাক, যে কোনো পরিস্থিতিতে তোকে আমি একা ছাড়বো না। এর জন্য নিজের প্রাণও যদি দিতে হয়, তোর সাথে আমি সব সময় রয়েছি দিদি, প্রমিস।
দিদি, তুই কেন বাড়ি ছেড়ে চলে গেলি? জল 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 দাও। এটা কি করছো তুমি? কেন করছো এসব? প্লিজ প্লিজ আমাকে যেতে দাও এখান থেকে। আমি কি ক্ষতি করেছি তোমার? প্লিজ আমাকে ছেড়ে দাও। প্লিজ এসব করো না, আমাকে ছেড়ে দাও এখান থেকে। এই নাও সুনিতা, জলটা খেয়ে নাও। আমাদের মেয়েটা একটা কুলাঙ্গারের সঙ্গে পালিয়ে গেল। এই কলঙ্ক কোনোদিন ঘুচবে না সুনিতা। সেদিন যদি তুমি থাপড়দের ছেলেদের সরাসরি না বলে দিতে, তাহলে আজকে আমাদের মেয়ে আমাদের কাছে থাকতো। যখন শিখার বাবা আপনাদের কথা বলল, আমি খুব খুশি হয়েছিলাম। শিখার বয়স অল্প, ওর 18 বছর হতে এখনো কয়েক মাস বাকি। কিন্তু আজকাল তো ভালো সম্বন্ধ পাওয়াই যায় না, আর যদি পাওয়া যায় তাহলে মেয়ে যত তাড়াতাড়ি শ্বশুরবাড়ি চলে যায় ততই ভালো, তাই না? ঠিক বলেছেন আপনি। আর তাছাড়াও আমাদের বাড়িতে শিখার কিন্তু কোনো রকম কোনো অসুবিধে হবে না। আচ্ছা, শিখা কোথায় বলুন তো? এই তো আসছে, চা নে। হ্যাঁ, আমি এক্ষুনি ওকে আচ্ছা। নিয়ে আসছি। আপনি শিখার সম্বন্ধ আমাদের বাড়িতে করে আমাদেরকে খুব উপকার করলেন। আরে বাবা, এইভাবে কেন বলছো? এটা তো আমাদেরই সৌভাগ্য। তোমাদের সঙ্গে সম্পর্ক তৈরি করে আমাদেরই সম্মান বাড়বে। আরে রাখো তো তুমি এসব, এসো এখানে বসো। আঙ্কেল, আচ্ছা চাটা খেয়ে সময় নষ্ট করার থেকে ছেলে আর মেয়ে দুজনের মধ্যে কথা বলে নিলে ভালো হতো না? অবশ্য আপনি যদি কিছু মনে না করেন। আরে না না মা, আপত্তি কিসের? খুব ভালোই হবে নিজেরা কথা বলে নিলে। আমাদের সামনে তো দুজনে ভালো করে কথা বলতে পারবে না। যাও শিখা। যাও দীপক দা, ভালোভাবে কথা বলে নাও। আরে মনে হচ্ছে আমরা কোথাও বুঝতে ভুল করেছি। আমরা তো গগনের সঙ্গে সম্বন্ধের কথা বলেছিলাম। আর তাছাড়া দীপকের তো কয়েক বছর আগে ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্স হয়েছে তো কি হয়েছে? ডিভোর্সের পরও তো জীবন শুরু হতে পারে না? আর এমনিতেও ও আমার বড় দাদা, ওর এখনো বিয়ে হয়নি, তো আমি কি করে বিয়ে করতে পারি? আপনি কিন্তু বাবাকে কথা দিয়েছিলেন যে আপনি এই বিয়েতে রাজি আছেন, আর এখন এইসব। দেখুন আঙ্কেল, আপনি প্লিজ এই ব্যাপারে একদম চিন্তা করবেন না। আপনি ঠান্ডা মাথায় ভালো করে ভাবুন। কোনো রকমের কোনো জোর জবরদস্তি আমরা করছি না, আর আপনি যেটা ঠিক মনে করেন সেটাই করবেন। সেটা তো সব ঠিকই আছে বাবা, কিন্তু বয়সের অনেকটাই ফারাক আছে। এদিকে আমাদের শিখার তো এখনো 18 বছরও পূর্ণ হয়নি। আমরা একটু ভাবনা চিন্তা করে দেখি, তারপর তোমাদের উত্তর দেব। আর এর মধ্যে যা কিছু ভুল বোঝাবুঝি হয়েছে তার জন্য আমি সবার কাছে হাত জোড় আরে করে ক্ষমা আঙ্কেল, চাইছি। আপনি এটা কি করছেন? আপনার ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই। আর বড়রা ক্ষমা করছে সেটা দেখতেই ভালো লাগে, ক্ষমা চাওয়া অবস্থায় নয়। এবার আপনি আমাদের অনুমতি দিন, আমরা আসছি। নমস্কার।
বাহ বাবা, তুমি আমার বিয়ের জন্যে একজন ডিভোর্সিকে নিয়ে এলে আর আমার ইচ্ছেটাও জানলে না। আরে অন্তত এটা তো জানতে পারতে যে ছেলেটা কেমন। কিন্তু তোমার তো এটাও প্রয়োজন মনে হয়নি। আমি তোমার কাছে বোঝা হয়ে গেছি না, সে কারণে তুমি তোমার মাথার বোঝাটা অন্য কারোর কাঁধে দিয়ে দিতে চাইছো, তাই না? হ্যাঁ বাবা, আজকে যা হলো সেটা একদমই ঠিক হয়নি। দিদির থেকে বয়স বেশি ওর, আর একবার ডিভোর্সও হয়ে গেছে ওর। ব্যাস, চুপ করো তোমরা দুজনে। আরে দীপক কত কিছু করেছে তোমাদের বাবার জন্যে। আর তাছাড়া ওই বাড়িতে অভাব কি আছে বলো? হ্যাঁ, গাড়ি আছে, বাড়ি আছে, উঁচু মহলে মেলামেশা আছে। সারা জীবন সুখে থাকবে তুমি, বুঝলে সেটা? বাহ মা, মানতে হবে তোমাকে। তোমার কাছে যদি টাকাটাই সব হয়ে থাকে তাহলে তুমি আমার বিয়েটা 60 বছরে কোনো বুড়োর সঙ্গে করে দাও না, যার কাছে এর থেকেও বেশি টাকা আছে। আরে আর আমার তো দীপকের মুখটাও পছন্দ নয়। আরে তুমিই বলো না যে ওর কাছে টাকা ছাড়া এমন আর কি আছে যেটা দেখে কোনো মেয়ে ওকে পছন্দ করবে। আর তুমিই ভাবো না যে 40 বছরের একজন, আর এখনো পর্যন্ত ওর বিয়ে হয়নি। কে জানে আগের বউটার সঙ্গে কি কি করেছে। কিছু একটা প্রবলেম আছেই ওর মধ্যে। এরকম একজনের মুখ দর্শন করার ইচ্ছেই নেই। আঙ্কেল, আমার মোবাইলটা ভুল করে ফেলে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ বাবা, এই যে এখানে নিয়ে নাও। অসংখ্য ধন্যবাদ। আমি তো ওদের বলেই দিয়েছিলাম যে আমাদের শিখা 18 বছর পূর্ণ করেনি। এটার মানে তো এটাই দাঁড়ায় যে আমরা সম্বন্ধ করতে চাই না। এর থেকে আর বেশি কি বলতে পারতাম ওদের? আমাদের শিখার জন্য এবার ওদেরই সাহায্য চাইতে হবে দেখছি। দীপকের সঙ্গে পুলিশ মহলের খুব ভালো যোগাযোগ আছে। আমি দীপকের সঙ্গে কথা বলবো। দেখো, এটা তো পরিবারের সম্মানের ব্যাপার। দীপকের সঙ্গে কথা বলি। দীপক যদি বলে তাহলে পুলিশ খুব দ্রুত ব্যবস্থা নেবে। দীপক, এখন তুমি আমাদের বাঁচাতে পারো। কেউ আছে? কেউ আমাকে কে কে তুমি? কোথায় পালাচ্ছিলে? আমি সবকিছু বুঝে গেছি। দাদা আমাকে সবকিছু বুঝিয়ে দিয়েছে। আপনারা চিন্তা করবেন না। ওই পুলিশ কমপ্লেন করতে আপনাদেরকে সাহায্য করব। সব ঠিক হয়ে যাবে। বাবা, একটা অসুবিধা আছে। কিছুদিনের মধ্যে শিখা 18 বছরের হয়ে যাবে। আর যদিও 18 বছর হওয়ার পরে বিয়ে করে নেয় তাহলে আমরা
আমরা কিছু করতে পারবো না। আন্টি আপনি এরকম ভাববেন না, তার আগেই ওকে বাড়িতে নিয়ে চলে আসবো। আগে পুলিশ স্টেশনে যাওয়া যাক, তারপর দেখা যাবে। হ্যাঁ বাবা, উনি ঠিকই বলছেন। আমি অনেকবার রাহুলকে ফোন করার চেষ্টা করেছি। ওর ফোন নাম্বারটা তখন থেকে বন্ধ যবে থেকে দিদি চলে গেছে। বাবা, আমার কিছু গন্ডগোল মনে হচ্ছে। আমাদের পুলিশ স্টেশনে গিয়ে রিপোর্টটা লেখানো উচিত বাবা। আপনাদের কারোর কাছে রাহুলের ফটোগ্রাফ আছে? আমার কাছে আছে। এই যে। কে তুমি? ছেড়ে দাও আমাকে। আরে ভয় পেও না সোনা আমার, এই ছুরিটা তোমাকে মারার জন্য নয়। আজ তোমার বার্থডে, তাই না? তোমার জন্য কেক নিয়ে এসেছি। ওঠো। কেন করছো এসব আমার সাথে? চলে এসো। ওঠো, ওঠো। আস্তে, প্লিজ। ওঠো, ওঠো। কেন করছো এসব? না, ধরো। কাটো, কাটো। আমি বলছি কেকটা কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু খাও। হ্যাপি বার্থডে টু আননোন নাম্বার। হ্যালো, রাহুল? রাহুল তুমি কোথায়? তোমার সাথে দেখা করার আছে। হ্যাঁ, ঠিক আছে। বল শিখা কোথায়? বল বল। না স্যার, আমি সত্যি কিচ্ছু জানি না। ভগবানের দিব্যি বলছি, আমি জানি না শিখা কোথায়। স্যার, আমি তো এক সপ্তাহ ধরে শহরেই ছিলাম না। আজ শিখার জন্মদিন, তাই আমি ফিরে এসেছিলাম। আমার মোবাইল চুরি হয়ে গেছিল। এখানে এসেই আমি প্রথমে শিখাকে ফোন করেছিলাম, কিন্তু ওর নাম্বারে ওকে পাচ্ছিলাম না, তাই আমি সোনুকে ফোন করেছিলাম। স্যার, আমি এরকম কিছু করলে ফিরে আসতাম কেন? স্যার, রাহুলের দাদা উকিল এসছেন। এখানে আপনি সাইন করে দিন। আরে ইন্সপেক্টর, আপনি ওকে ছেড়ে দিচ্ছেন? এটা কি করে করছেন আপনি? ওর ভাই উকিলের সাথে এসেছে, তাই আমাদেরকে ছাড়তে হয়েছে। কারণ ওর বিরুদ্ধে আমাদের কাছে কোনো প্রমাণ নেই। এদিকে ও আমাকে প্রমাণ দেখাচ্ছে, যখন আপনার মেয়ে নিখোঁজ হয়েছে তখন এরা শহরেই ছিল না। আরে এটা কি করে হতে পারে? এটা ওদেরই কোনো চাল। সাক্সেনা বাবু, আমার কথা বোঝার চেষ্টা করুন। আপনি যদি এটা আমার কোনো চাল মনে করেন তাহলে চাল, আর আমাদের এই চালকে হারানোর জন্য আপনি এর থেকেও কোনো বড় চাল চেলে দেখান। আর যদি আপনার আদরের মেয়ের কথা বলেন, তাহলে আমি ভেতরে যা যা বলেছি সব সত্যি কথা বলেছি। ওর জন্য আপনি আমাকে অনেক অপমানিত করেছেন, আর আজ তো আপনি আমাকে পুলিশ স্টেশনে নিয়ে এলেন। বয়সে বড় বলে সম্মান করছি, তাই বেশি কিছু বলছি না আপনাকে। আর হ্যাঁ, যদি আপনি আপনার আদরের মেয়েকে খুঁজে পেয়ে যান না, তাহলে ওকে বলে দেবেন যে ব্যাস অনেক হয়েছে এই ভালোবাসার নাটক। এখন আমি আর ওর সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখতে চাই না। কোনো ইন্টারেস্ট নেই আমার ওর ওপর। চলো দাদা।
এখনো সুইচ অফ বলছে। তো রাতে কার ফোন? হ্যালো, যদি তুমি নিজের মেয়েকে ফিরে পেতে চাও তাহলে অ্যাড্রেসটা লেখো। হ্যালো, হ্যালো, হ্যালো। জানি না আমার মেয়ে শিখা এখন কি অবস্থায় আছে। কিচ্ছু হবে না মা দিদি, প্লিজ তুমি এরকম কথা বলো না। যদি আমাদের প্রাণও চলে যায়, কিন্তু আমাদের শিখা আমার কিচ্ছু হতে দেব না। মা শিখা, মা শিখা, দিদি, শিখা, দিদি, শিখা। মা তুমি ওই দিকটায় দেখো। শিখা দিদি, এখানেই তো ডেকেছিল আমাদেরকে। আমাকে অনেক অপমান করেছিলিস তুই, তাই না? আরে বাবা, বাবা, পালিয়ে যাবে কোথায়? আমি ওকে ঠিক ফিরিয়ে আনবো। বাবা, বাবা, মা, মা, সোনু, কোথায় গেলে তোমরা? হ্যালো, হ্যালো ইন্সপেক্টর, আমি শিখা সাক্সেনা বলছি।
আমি আমি বাড়িতে এসে গেছি আর আমার বাড়িতে কেউ নেই। প্লিজ প্লিজ আপনি তাড়াতাড়ি এখানে আসুন। হ্যাঁ আমি ঠিক আছি, আপনারা তাড়াতাড়ি আসুন। হ্যালো হ্যালো দিদি, সোনু, সোনু তুই কোথায়? আর আর মা কোথায়, বাবা কোথায়? এই লোকেরা বাবাকে আর মাকে মেরে ফেলেছে দিদি। সোনু, ওরা আমাকেও ছাড়বে না। আমাকে বাঁচিয়ে নে প্লিজ দিদি, আমাকে বাঁচা দিদি। শোনো, কে কথা বলছো? তুমি শুধু আমার, শুধু আমার। তোমার ভাই এখনো বেঁচে আছে। যদি তুমি একবারও পুলিশের সামনে কিচ্ছু বলেছ, তাহলে তোমার এই বোকামো তোমার ভাইকে ভগবানের কাছে পৌঁছে দেবে, বুঝলে? হ্যালো 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 সোনু, হ্যালো। শিখার মা বাবার মর্মান্তিক হত্যা, যা দেখলে মানুষের হাড় হিম হয়ে যায়। একবার ভাবুন ওদের কি অবস্থা হয়েছিল যাদের সঙ্গে এই ঘটনা ঘটেছে। আর কত ঝড় সহ্য করতে হবে শিখাকে, আর কি করে লড়বে ও এসবের সঙ্গে। সৌভাগ্যবশত শিখার ভাই সোনু তখনও বেঁচে ছিল। ওকেও সেখানেই বন্দি করে রাখা হয়েছিল যেখানে আগে শিখাকে রাখা হয়েছিল। তাহলে কি নিজের মা বাবাকে হারানো শিখা নিজের ভাই সোনুকে বাঁচাতে পারবে? আর সব থেকে বড় প্রশ্ন, কে ছিল সেই খুনি যে নিষ্ঠুরভাবে খুন করেই যাচ্ছিল? চলুন দেখি। ইন্সপেক্টর, ইন্সপেক্টর স্যার, ও আমার বাবা মাকে মেরে ফেলেছে। প্লিজ প্লিজ আমার ভাইকে বাঁচান, না হলে ও কেউ মেরে ফেলবে। কে মারবে? জানি না, এক্ষুনি আমাকে সোনু ফোন করেছিল। দেখুন, আপনি ভয় পাবেন না। একটা কথা বলুন, ও আপনাকে কোথায় আটকে রেখেছিল? আমার কিছু মনে পড়ছে না। তবে আপনি কারোর ওপর সন্দেহ করেন? আচ্ছা শোনো, হ্যাঁ একটা চুমু দাও না প্লিজ। ধ্যাৎ, প্রথমে আমার বাবাকে রাজি করাও আমাদের বিয়ের জন্য, বুঝলে? কি রাজি করাবো? কতবার অপমান করেছেন তোমার বাবা আমাকে। মাঝে মাঝে ভাবি একদিন ওনাকে আমাদের রাস্তা থেকে সরিয়ে দেবো, ব্যাস তারপর আমাদের রাস্তা পরিষ্কার। দেখো শিখা, কিন্তু না, দেখো পুরো পরিবার তোমার সাথে আছে। আর যদি কোনো সময় তোমার কোনো দরকার হয় না, তাহলে তুমি কোনো কথা না ভেবে আমায় কল করবে। হ্যালো হ্যালো শিখা দেবী, আমি ইন্সপেক্টর কথা বলছি। হ্যাঁ ইন্সপেক্টর বলুন। দেখুন, আমরা জানি যে এই সময়টা আপনার জন্য খুব কঠিন। দেখুন, আপনি যদি আমাদেরকে সাহায্য করেন তাহলে আপনার মা বাবার খুনিকে আমরা তাড়াতাড়ি ধরতে পারবো। হ্যাঁ বলুন, আমি আপনার কি সাহায্য করতে পারি? রাহুলের মোবাইলটা বন্ধ আর ওকে পাওয়াও যাচ্ছে না। ওর জন্য আমরা লুকআউট নোটিশ দিয়ে দিয়েছি প্রত্যেকটা থানায়। আচ্ছা, আপনি কি ওর এমন কোনো ঠিকানার ব্যাপারে জানেন যেটা আমরা জানি না? হ্যাঁ, কিছু জায়গা চিনি আমি, যেখানেও যেতে পারে। পুরো এক সপ্তাহ কেটে গেল, কিন্তু দীপক, গগন আর পুলিশ মিলেও রাহুলকে খুঁজে বের করতে পারছিল না। এদিকে শিখার অবস্থা খুবই খারাপ ছিল, ওই দুর্ঘটনা মানতে পারছিল না। তবে থাপার পরিবার ওকে সব রকম ভাবে সাহায্য করছিল, আর শিখাও ওদেরকে বিশ্বাস করতে শুরু করেছিল। এদিকে পুলিশের শুধু সন্দেহই নয়, সম্পূর্ণ বিশ্বাস হয়ে গেছিল যে শিখার অপহরণ, ওর মা বাবাকে খুন আর ওর ভাইয়ের নিখোঁজ হয়ে যাওয়ার পেছনে রাহুলেরই হাত ছিল। পুলিশ কি রাহুলের কাছে পৌঁছতে পারবে? আর সব থেকে বড় প্রশ্ন, এসব কি রাহুলই করেছিল?
কেউ আছে? কেউ আছে? কেউ আমাকে সাহায্য করো প্লিজ, প্লিজ। আমি তোমাকে কথা দিচ্ছি যে তোমার ভাইকে আমি প্রাণে মারবো না। শুধু তুমি তোমার পুলিশ কমপ্লেনটা তুলে নাও, নাহলে তুমি তো জানোই আমি কি করতে পারি। আর একটা কথা ভালো করে শোনো, ওই থাপড় ফ্যামিলিকে বলে দাও এর মধ্যে যেন নাক না গলায়, নাহলে আমি তোমার ভাইকে মেরে ফেলবো। বুঝেছো তুমি? হ্যাঁ, দেখো দেখো, তুমি যা বলবে আমি তাই করব, কিন্তু প্লিজ প্লিজ আমার ভাইয়ের কোনো ক্ষতি করো না, ছেড়ে দাও ওকে। মা, বাবা, তোমরা আমায় ছেড়ে কোথায় চলে গেলে? তোমাদের কথা খুব মনে পড়ে। বাবা, তুমি তুমি চাইতে না যে তুমি যেখানে চাইবে আমি সেখানে বিয়ে করি? আমি আমি মেনে নিয়েছি বাবা। এখন এখন আমি সেখানেই বিয়ে করব যেখানে তোমরা চেয়েছিলে। বাহ বৌদি, মানে আজ থেকে তো তোমাকে বৌদি বলতেই পারি। তবে তুমি খুব ভালো কাজ করেছো এই সম্বন্ধে রাজি হওয়ার জন্য। ঠিক কথা বলেছো তুমি। আর শিখা, তোমার বিয়েতে যা যা কেনাকাটার বাকি আছে আমাদের সাথে করে নিও। ঠিক বলেছি তো দাদা? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছো। এত আনন্দের মুহূর্ত, যত খুশি তত শপিং করে নাও। আরে বৌদি, তুমি চুপ করে আছো কেন? কিছু তো বলো। আমিও বলবো, শুধু আমার ভাই একবার ফিরে আসুক। আমি তো শুধু সেটারই অপেক্ষায় আছি। ইন্সপেক্টর স্যার। দীপক থাপড়, তোমার ব্যাপার সবকিছু জেনে গেছি। কতটা জঘন্য আর নিচু প্রকৃতির এই, মানুষ তুমি। দাঁড়াও। তুমি আমার বাবা মাকে মেরে ফেলেছো, হ্যাঁ, আমার ভাইটাকেও মারতে চাও। শিখা দেবী, আপনি বলুন আপনি কি জানেন? ইন্সপেক্টর স্যার আমার ভাইকে এই বাড়ির বেসমেন্টে আটকে রেখেছে। হ্যাঁ শিখা, আমি রাহুল। রাহুল, আমি তোমার কাছে হাত জোড় করছি, প্লিজ আমার ভাইকে ছেড়ে দাও। তুমি তুমি যা বলবে আমি তাই করব। শিখা, এ তুমি কি বলছো? আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার সঙ্গে এরকম কি করে করতে পারি? কিন্তু তাহলে সোনু কোথায়? দীপক থাপড়ের কাছে। ওই এসব করেছে শিখা। কি? আমি সত্যি বলছি শিখা, আমার কোনো হাত নেই এতে, বরং ওই দীপক। কিন্তু রাহুল, সোনু কোথায় আছে? এমন কোনো একটা জায়গা যেটা নিয়ে কারোর সন্দেহ হবে না। নিজের বাড়ির বেসমেন্টে রেখেছে ও সোনুকে, যাতে পুলিশও ওখানে পৌঁছতে না পারে। আমি কত বোকা! কি ভাবছিলাম? আমি তো ওকে বিয়ের জন্য হ্যাঁ বলছিলাম। হ্যাঁ, তো সেটাই করো না। ওরা তো এটাই চায়, তাই না? তোমাকে এই নাটকটা করতে হবে শিখা। বাকি সবকিছু আমার উপর ছেড়ে দাও। সব ঠিক হয়ে যাবে। জাস্ট শাট আপ! যা মুখে আসছে তুমি তাই বলে যাচ্ছ। ইন্সপেক্টর স্যার, ওর বাবা মা মারা যায়, ওর মাথা একেবারেই খারাপ হয়ে গেছে। যদি আমার কথা আপনাদের বিশ্বাস নয় তাহলে বেসমেন্টে গিয়ে চেক করে নিন। গগন, ওনাদেরকে বেসমেন্টে নিয়ে যাও। চলুন ইন্সপেক্টর। আসুন স্যার, দেখুন কোথায় সোনু, সোনু কোথায়? এটা কি রক্তের দাগ?
তার মানে সোনু এখানেই ছিল। দীপক দীপক কোথায় গেল? আরে ও তো পালালো স্যার। ইন্সপেক্টর স্যার, প্লিজ, ও আমার ভাইকেও মেরে ফেলবে, প্লিজ ওকে ধরুন। বোনের ভাই, তোর বোন এখানে আসার আগে তুই ভগবানের কাছে পৌঁছে যাবি। প্রস্তুত হয়ে যা, তোর বাবা মার সাথে দেখা করার সময় হয়ে গেছে। আর হ্যাঁ, আঙ্কেল আর আন্টিকে আমার প্রণাম অবশ্যই জানাবি। তুমি কেন করলে এটা আমার সাথে? হ্যাঁ, আমার বাবা মাকে মেরে ফেললে। তোমার বাবাকে নিজের জায়গাটা চেনানোর দরকার ছিল আমার। তুমি আর তোমার বাবা দুজনে মিলে আমাকে না করেছিলে। নমস্কার আঙ্কেল। তা আমার আর শিখার বিয়ের ব্যাপারে আপনি কি ভাবলেন? দীপক, এই সম্বন্ধটার ব্যাপারে আমরা না করে দিয়েছি। শিখা তোমার হাঁটুর বয়সী, এমন অসমবয়সী সম্পর্কে আমরা হ্যাঁ করতে পারি না। হতে পারে না ওর বিয়ে তোমার সঙ্গে। আপনি কেন বুঝতে পারছেন না আঙ্কেল? মেনে নিন না আমাদের এই বিয়েটা, এটাই আমাদের সবার জন্য ভালো হবে। ভালো হবে বলার মানেটা কি? এখন যা কিছু হোক না কেন, শিখার বিয়ে তোমার সঙ্গে আমি কোনো মূল্যেই হতে দেব না। সেই জন্যই আমি আর আমার ভাই দুজনে মিলে তোমাকে এমন জায়গায় আঘাত দিয়েছি যেটা তুমি আর কোনোদিনও ভুলতে পারবে না। চল, এবার তোর ব্যবস্থা আমরা করছি, চল। সোনু, সোনু তুই ঠিক আছিস তো? তাহলে এভাবে একজন সাহসী মেয়ে নিজের ভাইকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে নিল। দীপক থাপারের মতো মানুষ, যাদের না শোনার অভ্যাস নেই, আসলে এরকম মানুষেরা মানসিক রোগের শিকার হন। বিয়ের মতো সম্পর্ক তো দুজন মানুষের সহমতেই পবিত্র হয়। জোর করে কাউকে বিয়ের জন্য বাধ্য করা আমাদের দেশের আইন অনুযায়ী খুব বড় অপরাধ। কিন্তু দীপক পাগলামির সমস্ত সীমা লঙ্ঘন করেছিল আর ও শিখার মা বাবাকে খুন করে ফেলল, যার পরিণাম ও আর ওর ভাই গগন দুজনকেই ভুগতে হল। দীপককে সুনিতা আর রাজেশের খুনের অপরাধে আইপিসির ধারা 302 আর শিখার সোনুকে অপহরণের কারণে আইপিসি ধারা 363 অনুযায়ী অভিযুক্ত করা হলো আর ওকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো। আর ওর ভাইয়ের অপরাধের ষড়যন্ত্রে সঙ্গ দেওয়ার জন্য গগনকে 3 বছরের কারাদণ্ড দেওয়া হলো। মনে রাখবেন, কারুর ওপর চোখ বন্ধ করে ভরসা করার আগে আমাদের অ্যালার্ট থাকতে হবে। একটা স্বচ্ছ আর সুন্দর সমাজের জন্য জরুরি হলো আমরা যেন আমাদের বিচার বিবেচনা না হারাই, আর তার সঙ্গেই আমাদের মিথ্যে অহংকার, বিকৃত মানসিকতা আর হিংসাত্মক প্রবৃত্তিকে গোড়া থেকে দমন করতে হবে। কারণ অপরাধের রাস্তা আমাদের পরিণামে দুঃখ আর আফসোসই দেয়। এর সঙ্গেই আমি গিরিশ জৈন ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে এরকমই একটা সত্যি ঘটনা নিয়ে। ততক্ষণ বি অ্যালার্ট, বি সেফ। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।